ভবঘুরের সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফারিহা। পর্ব ২। মা, ভাতও কাঁপানা। স্কুল থেকে এসে নিশাত মনমরা হয়ে শুয়েছিল। মন মেজাজ দুটোই তার খারাপ। নাহওয়ানের কথার কোনো জবাব না দিয়ে আগের মতো শুয়ে রইল নিশাত। নাহওয়ান নিশাতের ওপর না পেরে মায়ের কোলের মধ্যে ঢোকার চেষ্টা করতে লাগলো। নিশাত বিরক্ত হয়ে বলল, বিরক্ত করো না নাহওয়ান, তোমার বাবার কাছে যাও। কথাটা বলে আগের ভঙ্গিতে শুয়ে থাকলো সে। মারওয়ান বিড়ির টাকা খুঁজছে চিরুনি তল্লাশি করে, কিন্তু কোথাও পাচ্ছে না। নিশাতের কথা শুনে ঘাড় ঘুরিয়ে বিছানায় চাইল। মারওয়ান বুঝল পরিস্থিতি গরম, তবুও কিছু করার নেই, টাকা তো চাইতেই হবে। বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না তার। বিছানার দিকে এগোতে এগোতে মারওয়ান বলল, আমাকে কিছু টাকা দাও তো, পরে শোধ করে দেব। নিশাত কোনো প্রত্যুত্তর করল না। মারওয়ান নিশাতের কোনো রেসপন্স না পেয়ে বিছানার সামনে গিয়ে তাকে হাত ঠেলা দিয়ে বলে উঠল, কথা শুনুনি। নিশাতের নড়চড় নেই। নাহওয়ান অবুঝের মতো মা বাবার দিকে তাকিয়ে আছে। মারওয়ান নাহওয়ানকে বলল, বাবা তোমাকে যে খেলনা কিনে দিয়েছিলাম ওটা দিয়ে খেলো গিয়ে, আমরা একটু পর ভাত খাবো। বাচ্চাটা খার কাত করে নেমে অনুনমে চলে গেল। মারওয়ান নিশাতের পাশে গা ঘেঁষে বসল। নিশাত একেবারে শক্ত কঠোরের মতো হয়ে আছে। মারওয়ান তাই মনে হলো নিশাতের হাতও ব্যাক সাইডে ডলে দিতে দিতে বলল, শোনো, টাকাটা জরুরি, হাতে টাকা পেলে তোমায় দিয়ে দেব। নিশাত কঠিন ভঙ্গিতে শুয়েই রইত। মারওয়ান বলল, আশ্চর্য তো, ভালো কথা গায়ে লাগে না রে। এত ভালোভাবে বলছি টাকা দে, পরে তোকে দিয়ে দিব, শুনছিসই না। এমনিতেই বাবার কাছে একবার চাওয়া হয়ে গিয়েছে, না হলে তোর কাছে জীবনেও টাকা চাইতাম না। কথায় কি হলো জানেনি, কিন্তু নিশাত মুখ বুজে কেঁদে দিল। মারওয়ান হতভম্ব হয়ে গেল। নিশাতকে সে জীবনে এরকম করে কাঁদতে দেখেনি। কেঁদেছে হয়তো বা, কিন্তু তার সামনেই এই প্রথম। কেমন একটা চাপা কষ্ট নিয়ে কাঁদছে মনে হচ্ছে। মারওয়ানের কেমন যেন লাগছে। যদিও লিলিপুটের কান্নায় তার কিছু যায় আসে না, কিন্তু এভাবে কাঁদতে দেখে কেমন যেন করছে বুকটা। মারওয়ান উঠে চলে গেল। যাওয়ার আগে নাহওয়ানকে মায়ের কাছে থাকতে বলে গেল। নাহওয়ান বাবার কথা শুনে মায়ের কাছে চলে গেল। নাহওয়ান রুমে গিয়ে মাকে ডেকে বলল, মা ক্ষুধা লাগছে, ভাত খাবা না কখন? নিশা ছেলের কথা শুনে চোখ মুখ মুছে ফেলল। উঠে মুখ ধুয়ে ছেলেকে নিয়ে ভাত খেলো। সংসারটা তার কাছে এখন তিক্ত হয়ে উঠেছে। তার সাথেই কেন এই ভাগ্যবন্যাটাকে অকর্মাক জুড়তে হলো। মাঝে মধ্যে খুবই হতাশ লাগে তার। সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারলে হয়তো। এরকম আল্লাহর ওপর ভরসা করে এখনো এই সংসারটা করছে, না হলে এই সংসার দুদিনেও কেউ করতো না। বাচ্চাকে শুয়ে দিয়ে কিছুক্ষণ দোয়া জিকির কোরআন পাঠ করলো। নামাজ স্কুল থেকে এসেই পড়েছে। আল্লাহকে ডাকা হচ্ছে সকল সমস্যা সমাধান ও মনে প্রশান্তি আনার একমাত্র মাধ্যম। তার বান্দার মনের সকল ব্যথা তিনি নিশ্চয়ই দেখেন। তার পরিত্রাণও ওই রবি করবেন, নিশাতের পূর্ণ বিশ্বাস আছে এতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাহবুব আলমের দুহাত ভর্তি বাজার করতে গেলে ঘরের টুকিটাকি জিনিস, মাছ মাংস শাক সবজি তেমনই একটা বাজার করতে হয় না, তবুও মাসে একবার আসেন বাজার করতে। হঠাৎ সালামের আওয়াজ আসায় সেদিকে ফিরলেন। চমকে গেলেন তিনি খানিকটা। ইহাব ভুইয়া মুচকি হেসে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ইহাব মাহবুব আলমকে চমকাতে দেখে মনে মনে হাসল। এগিয়ে এসে বলল, ভালো আছেন আঙ্কেল? মাহবুব আলম কোনো কথা বললেন না। ইহাব আবারও বলে উঠল, আপনাকে তো তেমন দেখা যায় না আঙ্কেল, সব কিছু ভালো তো? বলে একটা রহস্যময় হাসল। মাহবুব আলম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ইহাব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটু রহস্য করে প্রশ্ন ছুড়ল, তাই? মাহবুব আলম কপালের ঘাম মুছে বললেন, হ্যাঁ। আরে আঙ্কেল, ঘামছেন কেন? বেশি গরম তো না? আমাকে বাজারটুকু দিন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মাহবুব আলম বললেন, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। সেটা তো আমিও জানি আপনি পারবেন, তবুও ছেলে মনে করে দিন। মাহবুব আলম চমকের উপরে আছেন। এই ছেলের আজ হলো কি? তার সাথে এত মিষ্টি স্বরে কথা বলছে, কাহিনী তো কিছু একটা আছেই। চেয়ারম্যানের ছেলে তাকে দেখে নিজ উদ্যোগে এগিয়ে এসেছে, ব্যাপারটা অদ্ভুত না? ইহাব জোর করে বাজার ব্যাগটা হাতে নিল। চারিপাশে অনেক তাকিয়ে আছেন দেখে মাহবুব আলম আর জোর জবরদস্তি করলেন না, চুপচাপ প্রস্থান করলেন বাজার থেকে। মাহবুব আলম নিজেদের বাড়িতে দরজায় টোকা দিলেন। পাশে ইহাব বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে। প্রতিমধ্যে অনেকবার মাহবুব আলম ব্যাগ নিতে চেয়েছিলেন, কিন্তু ইহাব দেয়নি। মানহা দরজার আওয়াজ শুনেই বুঝল বাবা এসেছে, তাই মাথায় একটু ঘোমটা দিয়ে ঝড়ে গতিতে দরজা খুলতে দৌড়ে গেল। উঠোনের সামনে বিশাল গেট, ওটা উৎফুল্ল হয়ে খুলে বাবাকে দেখে বলে উঠল, আব্বু এত দেরি করলে কেন আজ? তোমার ওষুধের কথা বলে গিয়েছ? বলতে বলতে বাবার সাথে অন্য একজন পুরুষকে দেখে মানহা পরিমরি করে দৌড়ে ঘরে ঢুকে গেল। যেহেতু সে পরিপূর্ণ পর্দা করে, সেহেতু এইরকম পরপুরুষের সামনে এভাবে চলে আসার প্রচণ্ড বিব্রত হয়েছে মানহা। একজন পর্দাসীন মেয়েই জানে
একজন গায়ের মারহাম পুরুষের চাহনি তাদের কাছে ঠিক কী? গায়ের মারহাম পুরুষের নজর এতটাই ভয়াবহ, মেয়েরা যদি তা জানতো তাহলে নিজেদেরকে লোহার কাপড়ে ঢেকে রাখত। মানহার রীতিমতো কান্না পেয়ে গিয়েছে। সে অসংখ্যবার তৌবা পড়ে ফেলল। মাহবুব আলমও বেশ খানিকটা বিব্রত ও কষ্ট পেয়েছেন। তা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকে ফোন নিয়ে যাননি তিনি, না হলে ফোন করে বলে দিতে পারতেন বাসায় অন্য একজন আসবে। ইহাবের ভীষণ মজা লাগছে এদের কাহিনী। মাহবুব আলমকে বললেন, আঙ্কেল বাচ্চাটা কোথায় রাখতে হবে? আমার হাতে দাও, আর কিছু করতে হবে না, তুমি ভিতরে এসো, বসো, চা নাস্তা কিছু খেয়ে যাবেন। তার প্রয়োজন নেই আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন, আসি। কতটুকু বলেই ইহাব প্রস্থান করল। তার মুখে পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাওয়ার খুশি ঝকমক করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত 11:30 বাজে। এখনো মারওয়ান বাসায় আসেনি। সে যে দুপুরে বেরিয়েছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। সচরাচর এত দেরি কখনোই করে না। আজ এত দেরি করছে কেন? নাহওয়ানকে খাইয়ে নিশাত ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু বাবার আজকে দেখা নেই। নিশাতের বুকটা কাঁপছে অজানা ভয়। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ভালো লাগছে না, সময় চলে যাচ্ছে কিন্তু মারওয়ানের কোনো খবর নেই। এই পুরুষটা তাকে শান্তি দেবে না। নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার জীবনের প্রথম অধ্যায়ের কথা ভাবতে লাগলো। যখন মারওয়ান আজাদ নামক ছন্নছাড়া সংসারের প্রতি উদাসীন পুরুষের সাথে তার বিয়ে হয়, তখন সে ভীষণ অখুশি ছিল। তারপর তার মা যখন তাকে স্বামীর গুরুত্ব বোঝালো, তখন থেকে একটু নরম হয়েছিল সে। স্বামীকে খুশি করার চেষ্টা করতো না, চাইতেও। কিন্তু কথায় আছে না, বেয়াদব পুরুষ কখনো ভালো কিছু নিতে পারে না। তেমনি মারওয়ান আজাদ নামক বদ পুরুষ তার এসবকে ন্যাকামি আখ্যা দিয়েছিল। নতুন বইয়ের প্রতি স্বামী একই মনোভাব। রাগে যেতে বাবার বাড়ি চলে গিয়েছিল সে। একটা খোঁজ পর্যন্ত নেয়নি ওই ভাতাইম্মাটা। সে চলে যাওয়ায় নাকি আরও রিল্যাক্স মুডে নাক ডেকে ঘুমাতে পেরেছে। অবশ্য এসব সে পরে শুনেছে। পড়াশোনাটা শ্বশুর আপ্পাই তাকে করিয়েছেন। শ্বশুর আপ্পার কাছে সে আজীবন কৃতজ্ঞ। এই মানুষটা তাকে যে পরিমাণ আদর যত্ন করেছে তার ঋণ শোধ করার মতো না। এই কারণেই সংসার নামক এই ছিন্ন সুতাটা এখনও টিকে আছে মনে হয়। ঘাটতারা লোকটা জীবনেও সোজা হবার নয়। রাত 1টা বাজে, এখনও আসেনি লোকটা। নিশাত এতক্ষণ বসে বসে অতীতের স্মৃতিচারণ করছিল। নাহওয়ানের মাথায় হাত বুলিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে নিশাত। কে আদরে ভঙ্গিতে ঘুমোচ্ছে বাচ্চাটা। হাত পা ছড়িয়ে গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে। এ যেন অবিকল মারওয়ান আজাদ। বাবার চেহারা এতটাই পেল কি করে বাচ্চাটা? তার চেহারা তো একটু একটু পেতে পারত। নিশা ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে বলল, তোর বাপ ফোন ধরে না রে নাহওয়ান? কোথায় গেল বলতো? এই ঘাটতারা বাপকে একটু সোজা করতে পারিস না তুই? বাপের নাওটা হলে কেন রে? তুই আমার বুকের মানিক আব্বা। তোর বাপ আমাকে টেনশনেই মারবে। ওই আতপুরো লোকটার চিন্তায় আমি এখনো ঘুমোতে পারলাম না। কোথায় আবার বিনি টানছে কে জানে। টাকা পয়সা তো নেই, বিড়ির নেশায় চিন্তায় টিন্তায় করছে নাকি আবার? কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। বিড়ির টানে আবার চিন্তায় করতে গেছে নাকি? নিষাদ পুরো কুচকে রেখে আবারও ফোন দিল, কিন্তু এবার ফোন বন্ধ বলেছে। সে চিন্তিত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে রইল। রাত 2টার দিকে ঘরে দরজায় কড়া নাড়িয়ে নিষাদের ঘুম ছুটে গেল। বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছে। দরজায় আবারও নাকের শব্দ। তড়িঘড়ি করে উঠে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? আমি। মারওয়ানের উত্তর। নিশাত দরজা খুলে দিল। মারওয়ান তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? নিশাত দরজা আটকে বলল, হ্যাঁ, রাত 2টার সময় আপনার জন্য তো জেগে থাকবো, ঘুমিয়ে পড়েছিলাম। মারওয়ানের পা হঠাৎ করেই কেন যেন থমকে গেল। নিশাতের দিকে একটু চেয়ে আবার রুমে গিয়ে হাত মুখ ধুলো। তারপর ছেলের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নিশাত তা দেখে বলল, কি হলো, শুয়ে পড়লেন যে, ভাত খাবেন না? মারওয়ান জবাব দিল না। নিশাত আস্তে করে মারওয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে ঘুমান। মারওয়ান চোখ বন্ধ করে জবাব দিল, আমার টেনশন কারো না করলেই চলবে। এতক্ষণ যেহেতু টেনশন না করে খেতে ঘুমোতে পেরেছে, এখনও তেমন ঘুমাক। নিশাত বুঝল তাকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে। আহা, ঢঙের আলাপ। এতক্ষণ ফোন দিতে দিতে অস্থির হয়ে গিয়েছে, তার হিসেব নেই। এখন এসেছে রং টং করতে। নিশাত বলল, ফোন ধরেননি কেন? ইচ্ছে হয়নি তাই। তাকে ইচ্ছে হয় তো শুনি। কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমা, মাথা খারাপ করিস না। কেন, বিড়ির টাকা জোগাড় হয়নি বুঝি? মারওয়ান প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বালিশের কাছে রাখলো। নিশাত ভাবল, সিগারেট কেনার টাকা কই পেয়েছে? মারওয়ান ছেলেকে আদর করে কোলের মধ্যে ঢুকিয়ে ঘুমের দেশে চলে গেল। নিশাত একটু অবাকই হয়েছে। বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিভাবে? নাক ডাকার শব্দ আসছে। নিশাত আর দাঁড়িয়ে না থেকে নিজেও ওপর পাশে শুয়ে পড়ল। বাবা, শুশু করবে? বিছানায় শুয়ে শুয়ে নাহওয়ানকে নিয়ে খেলছিল মারওয়ান। তখনই বাচ্চাটা লাফিয়ে কথাটা বলে উঠল। মারওয়ান বলল,
একটু পরে করিস, এখন উঠতে আলসেমি লাগছে। নাহওয়ান বলল, এখনই করবো। মারওয়ান হামি দিয়ে বলল, দূর বাপ, একটু অপেক্ষা কর। নাহওয়ান অবসরে ফালফাল করে তাকিয়ে বলল, এখানে কোলে দিব? মারওয়ান বিছানা থেকে অলস্য ছেড়ে উঠল। ছেলেকে কাঁধে চেপে দৌড়ে যেতে যেতে বলল, চল চল, শিশু করিয়ে নিয়ে আসি। এখানে করিস না বাপ। মারওয়ান দেখল তার শরীর গরম গরম লাগছে। ব্যাপার কি? ছেলেকে অন্য পাশে নেওয়ার জন্য উঠতেই ঝরঝর করে কাজ ছেড়ে ফেলল নাহওয়ান। আগে সেরেছে, এখন বাকিটুকু সারল। মারওয়ান ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, ড্যাম্বলের বাচ্চা, কাজ ছেড়ে ফেলেছিস? নাহওয়ান ফোকলা হেসে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের আদরে হাসির দিকে তাকিয়ে মারওয়ান বলল, তোকে একটু মারি ফাইয়াজ? নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। ফোলা ফোলা গালে বাবার দিকে তাকিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু না বলে ছেলের জামা কাপড় পাল্টে নিজের ও জামা কাপড় নিয়ে টয়লেটে ঢুকলো। এখন বাপ্পাটা গোসল করবে। ছেলেকে সাবান দিয়ে ডলে ডলে গোসল করিয়ে নিজেও ছেলে পাশাপাশি সাবান ডলে গোসল করে দিল। গোসল ছেলে ছেলেকে জামা পরিয়ে টয়লেটের সামনে দাঁড় করিয়ে বলল, এখানে থাক, বাপ চট করে জামা পাল্টে আসছি। বলে টয়লেটের দরজা আটকে দিল। নাহওয়ান এটা থেকে দরজা ধাক্কাতে লাগলো। সেও বাবার পাশে থাকবে বলে চিল্লাতে লাগলো। মারওয়ান জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বলতে লাগলো, আরে থাম রে, বাবার ইজ্জত দেখার জন্য মরিয়া হয়ে গেছে বদ কোথাকার। কোনো রকমের জামা পাল্টে বেরিয়ে এসে ছেলেকে উল্টো করে ঝুলিয়ে কাঁধে নিয়ে বলল, বচ্চা, তুই বুঝিস না বাপের একটা প্রাইভেসি আছে? প্রাইভেসি কি? তোর মাথা। নাহওয়ান কিক করে হেসে দিল। ভোরের নির্মল হাওয়ায় যেন স্নিগ্ধতার গান ভেসে এসেছে। গাছের পাতায় ঝুমে থাকা শিশুর বিন্দুতে ঝলমল করে সূর্যের আলো প্রথম। পাখির কোঞ্চরে মধুসুরে প্রকৃতি যেন নতুন দিনের আনন্দবার্তা শোনায়। নিশাত ফজরের সালাত আদায় করে মিহিসুরে কোরআন তেলাওয়াত করতে বসে গেল। পাশে নাহওয়ানও মায়ের কোলে ঘাপটি মেরে আছে। ভোরের এই মিষ্টটা নিশাতকে দারুণ প্রশান্তি দেয়। নাহওয়ানের মাঝের মধ্যে ফজরের সময় ঘুম ভেঙে যায়। বাচ্চাটা তখন মায়ের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করে। মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত শোনে। নিশাত কোরআন তেলাওয়াত শেষে কিছুক্ষণ দোয়া পড়ে নিজের ও ছেলের শরীরে ফু দিয়ে মাসেহ করে দিল। কোরআনে চুমু খেয়ে জায়গা মতো রেখে দিল সেটা। ছেলেকে কোলে নিয়ে বিছানায় উবু হয়ে শায়িত মারওয়ান আজাদের নিকট গেল সে। বাচ্চাটাকে বিছানায় নামিয়ে মারওয়ানের সারা শরীরে ফু দিয়ে দিল। নাহওয়ান বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কার্যক্রম দেখছে। ফু দেওয়া শেষে নিশাত ছেলের দিকে তাকিয়ে বলল, আপা, আপনি ঘুমাবেন? নাহওয়ান মাথা নাড়ল, অর্থাৎ ঘুমাবে। নিশাত বলল, আচ্ছা, ঘুমান বাবার পাশে। মা নাস্তা বানিয়ে দুপুরে রান্না ছেড়ে ফেলে গিয়েছে। নাহওয়ান বাবার পিঠের উপরে উঠে ঘুমিয়ে পড়ল। নিশাত ছেলের মাথায় হাত বুলিয়ে রান্না করে চলে গেল। রান্নার সরঞ্জাম গুছিয়ে নিল। আজকে সকালের নাস্তায় পাটিসাপটা পিঠা করেছে নিশাত। শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। যখন মনোযোগ দিয়ে পিঠায় ছিল সে সময় একটা হাত এসে তাকে ঝাপটে অন্য পাশে সরিয়ে নিল। নিশাত ভয় চিৎকার দিয়ে উঠে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাও জিন, শয়তানের হাত থেকে বাঁচাও মাবুদ। নিশাত চোখ বন্ধ করে আওড়ে যাচ্ছে। একটু পর ঠাস করে মাথায় গুঁতো দিয়ে গমগম কণ্ঠে একজন বলল, মন চাই আচার দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলি, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। চুলার একেবারে ভেতরে ঢুকে গিয়ে রান্না করতে আগুন যে চুলে লাগতো নিয়েছিল, দেখেছিলি? নিশাত দেখল তার সামনে অগ্নিমূর্তি ধারণ করে মারওয়ান দাঁড়িয়ে আছে। নিশাত বুকে থুতু দিয়ে বলল, আমাকে দূর থেকে ডেকে দিলেই তো হতো। এভাবে কোরবানি গরুর মতো চাপটে ধরা কি আছে? ওই সময় তো আপনি কখনোই জাগেন না, আজকে হঠাৎ এই সময়ে? মারওয়ান ফোঁস করে উঠে বলল, এই সময়ে মানে? কেন উঠতে পারি না আমি? কখন উঠবো না উঠবো এটা তোকে বলে উঠতে হবে নাকি? আর ওড়না দিয়ে মাথা ঢেকেও চুল বের হয় কেন, আছে কেন? ওড়না তাহলে দরকার কি দেওয়ার? খোপা করে রাখতে পারিস না? আগুন লাগলে কি হতো? সবাই তো আমাকে দোষাতো। কথাটুকু বলেই মারওয়ান কষ্টতে কষ্টতে প্রস্থান করল। নিশাত এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে গেল মনে হয়। এই লোকের মতিগতি পোছা বড়, তাই চুল খোপা করে ওড়না মাথায় দিয়ে পিঠা বানাতে লেগে গেল আবারও। থালাপর্তি গরম গরম ক্ষীর ভরা পাটিসাপটা পিঠা। নিশাতের হাতের এই পাটিসাপটা পিঠা সবারই পছন্দ। সবাই বেশ প্রশংসা করে, শুধুমাত্র বিড়িখোরটা পাতেন। খাবে ঠিকই, কিন্তু মুখ দিয়ে প্রশংসা বের হবে না কোনোদিন। তার কোনো রান্নারই আজ পর্যন্ত কোনো প্রশংসা করেনি এই ভদাই মা। নাহওয়ান হাত পা ছড়ে পিঠা খাচ্ছে। মারওয়ান এসে মাত্রই বসল। ছেলেকে পিঠা খেতে দেখে বলল, কিরে কোলালো, কি খাচ্ছিস? নাহওয়ান মাথা তুলিয়ে তুলিয়ে বলল, পিঠা খাই। নিশাত ক্লাস আর চক রেখে পাটিতে বসলো। নাহওয়ানকে দুই হাতে পিঠা খেতে দেখে বলল, এই কি নাহওয়ান, এভাবে পিঠা খাচ্ছ কেন? ডান হাতে খাও, বাম হাতে খাওয়া ঠিক নয়। নাহওয়ান ফালফাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর পিঠা ডান হাতে নিয়ে গিয়ে পড়তে গেল হাত ফসকে। মারওয়ান তা দেখে বলল, আসছে মাস্টারি করাতে। আমার 2 বছরের দুধের ছেলেকে ডান বাম শিখাতে এসেছে।
নিশাত কিছু বলবে না করেও বলল, এই বয়সে বাচ্চাদের শিক্ষা দিয়ে করতে হয়, না হলে বড় হলে ফাতায় মা ও শৃঙ্খল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওকে আমি আপনার মতো কিছুতেই হতে দেব না। ও হবে আল্লাহর উত্তম মান্তা, আর স্ত্রী সন্তানের কাছে হবে সম্মানিত। মারওয়ান পাটিসাপটায় কামড় দিতে গিয়েও দিতে পারল না। নিশাত পাটিসাপটা নিয়ে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। নাহুয়ান নিজের হাতেরটা মায়ের দিকে বাড়িয়ে দিল। নিশাত ঠোঁটে মুচকি হাসি নিয়ে পিঠে কামড় দিল। নাহুয়ান মাকে খাইয়ে উঠে বাবার কাছে গেল। মারওয়ানের হাতে এখনো পাটিসাপটা ধরা। সে স্ট্যাচু হয়ে বসে আছে। পিঠায় একটা কামড় দেয়নি। নাহুয়ান বাবার মুখের সামনে ধরে পিঠা ধরে বলল, বাবা খাও, মোজা মোজা। মারওয়ানের ধ্যান ভঙ্গ হলো যেন। মুখের সামনে পাটিসাপটা পিঠা দেখে ছেলের দিকে চাইল। দেখল স্যান্ডো গেঞ্জি পরিহিত তার 2 বছরের ছেলে পিঠা হাতে দাঁড়িয়ে আছেন। গেঞ্জিটা মলিন হয়ে গিয়েছে, অনেকদিন পরে বাচ্চাটা তাই বোধ হয়। কি ছোট্ট শরীর, ছোট ছোট হাতে তার দিকে পিঠা বাড়িয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মারওয়ান বলল, খেতেই হবে? খাও। মারওয়ান মুখে নিল। নাহুয়ান বাবার দিকে তাকিয়ে থাকলো। মারওয়ান বলল, আয় তোকে খাইয়ে দিই। নাহুয়ান ভদ্র বাচ্চার মতো বাবার কোলে বসলো। মারওয়ান ছেলেকে খাইয়ে দিতে লাগলো। মানহা ব্যাগ শক্ত করে চেপে রাস্তায় এক পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। বাড়ির এতটুকু রাস্তা তাকে একা একাই ক্রস করতে হয়। ব্রিজের গোড়া পর্যন্ত বান্ধবীরা সাথে থাকে, বাকি এইটুকু পথ সে একাই যায়। মাঝে মাঝে মেজো ভাইয়া অথবা সেজু ভাইয়া তাকে নিয়ে যায় কলেজ থেকে। যেহেতু অনার্সের ডিগ্রি কলেজে পড়েছে, সেহেতু এটাকে কলেজে উল্লেখ করে সবাই। আজকে মেজো ভাই মাহদি আমিন ব্যস্ত বিদায় তাকে নিতে আসেনি কোথায়। আর সেজো ভাই মাহফুজ আরাফ রাজশাহীতে এখন। মানহা গুটি গুটি পায়ে বসার উদ্দেশ্যে হেঁটে চলেছে। প্রতিমধ্যে কতগুলো কুকুরকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কুকুরে ভীষণ ভয় তার। এতগুলো কুকুর কোথা থেকে এলো? সে রাস্তার এক কোণে দাঁড়ালো, যেন কুকুরগুলো তাকে না দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কুকুরগুলো খুঁয়ে খুঁয়েও বেড়ে গেল, তখন মানহার কান্না পেয়ে গেল। নিকাবের আড়ালে চোখ ভিজে উঠেছে। হঠাৎ উল্টো দিক থেকে ইহা পুইয়া নামক লোকটাকে হেঁটে আসতে দেখে একটু সাহস পেল যেন। মানহা ঠিকমতো লোকটার দিকে তাকালো না পর্যন্ত, কারণ পরপুরুষ তার নিকট কুকুরের চেয়েও ভয়ঙ্কর। সে ঠিক করলো ইহাব নামক পুরুষটি গেলেই সে এখান থেকে বের হয়ে বাসায় যাবে। অন্যদিকে ইহাব এক হাতে পকেটে গুছে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। কতগুলো কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইট হাতে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল। কুকুরগুলো পরিমরি করে ছুটে পালালো। ইহাব চুলে হেয়ার স্ক্লিং করতে করতে এদিক ওদিকে তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। হঠাৎই তার নজরে পড়ল বোরখা পরিহিত একজন রমণীর পানে। তার চোখ সরু হয়ে গেল। যাকে ভাবছে সেই কিনা দেখতে এগিয়ে গিয়ে দেখল সেই উল্টো থেকে ঘুরে আছে। ইহাব রহস্যময় ভঙ্গিতে তাকালো, কল কেটে এগিয়ে গিয়ে বলল, কোনো হেল্প দরকার? মানহা আচমকার কণ্ঠস্বরে থতমত হয়ে গেল। যদিও কণ্ঠটা যদি হয় পুরুষের, তাহলে তো কথাই নেই। মানহা থরথর করে কেঁপে উঠল। মনে মনে অনেকবার আল্লাহর কাছে সাহায্য চাইল যেন লোকটা চলে যায়। ইহাব আবারও জিজ্ঞেস করল, কথা বলছো না কেন? মানহা চোখে একেবারে হতবাক হয়ে গিয়েছে। চেনে না জানে না এক একজনকে ডিরেক্ট তুমি বলা কেমন ভদ্রতা। মানহা কোনো কথা না বলে ব্যাগ শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। ইহাব অবাক হলো এই কাণ্ডে, চোখ মুখ কুচকে বিড়বিড় করে পড়ল, জাস্ট বিরক্তিকর। এরপর মানহার পেছন পেছন একটু গিয়ে চড়ে বলে উঠল, এত সাধুগুরি কই থেকে আমিও দেখাবো। নিজেকে এত লুকিয়ে রাখাটা আবার এমন না হয় একদিন আমি তোমাকে বোরখা ছাড়া পুরোপুরি দেখব। কারণ যার থেকে মানুষ পালাতে চায় তার কাছে কিন্তু ধরা দিতে হয়। মানহা বেয়াদব ও অসভ্য বলে দ্রুত কদম ফেলে প্রস্থান করল। ইহাব চুলে ব্যাগ ব্রাশ করতে করতে বলল, যা বলবে তার অপেক্ষায় থেকো মেয়ে। বলে রহস্যময় ভঙ্গিতে হেঁটে উল্টো দিকে চলে গেল। বাবা টুটু কাপো। মারওয়ান একটা কাগজে কি যেন লিখছিল। নাহুয়ান খেলনা দিয়ে খেলছিল। আচমকা এই কথা বলাই মারওয়ান বলল, কি বললি রে ফায়াজ? ডুডু খাবো। মারওয়ান বলল, দুধ কই পাবো? নাহুয়ান পা চাপিয়ে বাবাকে ঝাঁকিয়ে বলল, কাবই, ডুডু দাও। মারওয়ানের মাথা আওলা ছাওলা হয়ে গেল। দুধ কই পাবে এখন সে? বাচ্চাটা মাছের মধ্যে এত জ্বালাই ভাষায় প্রকাশ করার মতো না। মারওয়ান বিরক্ত হয়ে বলল, জ্বালাস না তো ফায়াজ, আমি এখন দুধ পাবো কই? তুই খেলছিস খেল না বাপ। মারওয়ান কেঁদে দিয়ে বলল, চোলামটা দাও। মারওয়ানের চোখ কপালে উঠে গেল। সর্বনাশ, এই আনটা কি বলে? মারওয়ান খাতা বন্ধ করে আবারও বলল, কোথা থেকে দিব? মা যে ডাই। ওই তোর মা আর আমি এক। দাও। বাচ্চাটা সচরাচর দুধ খাওয়ার বায়না করে না। নিশাত বাচ্চাকে দুধ খাওয়ানো ছেড়েছে কয়েক মাস হয়, তবুও মাঝের মধ্যে বুকের দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে বাচ্চাটা। নিশাত বহু কষ্টে সামলায় তখন। মারওয়ান মহা মুশকিলে পড়ল যেন। ফোন নিয়ে নিশাতের নাম্বারে ডায়াল করলো। নিশাত ক্লাস নিচ্ছিল, তাই তখন ধরেনি। মারওয়ান ফোন লাগাতার দেওয়ার ফলে একসময় ফোন ধরল নিশাত।
মারওয়ান বলল, ছেলে তো দুধের জন্য কাছে, কি করব? নিশাত বেশ বিরক্ত হলো। ক্লাসের সময় কল দিয়ে বলছে ছেলে তো দুধের জন্য কাছে, কি করব? কি করবে সেটা বুঝে নিশাত জানে? আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই এই ভাদাইম্মা পুরুষের। কোনোরকম বলল, নাচুন, কি আর করবেন? বলেই ফোন কেটে দিল নিশাত। মারওয়ান সত্যি ভেবে নাচতে লেগে গেল। নাচা আর কি, কোমরে 2 হাতে এপাশ ওপাশ করা এতটুকুই। নাহুয়ান বাবাকে এইরকম উঠফুট ভঙ্গিমা করতে দেখে কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেকে কান্না থামিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মারওয়ান নাচতে আর একটু রঞ্জিত করার জন্য লাফ দিল একটা। নাহুয়ান বাবাকে পেঙ্গুইনের মতো লাফাতে দেখতে কিলকিল করে হেসে উঠে নিজেও একটা লাফ দিল। তারপর আর কি, বুড়ো পেঙ্গুইন আর মিনি পেঙ্গুইন কিছুক্ষণ লাফালাফি করে কাটালো। ইমতিয়াজ ভুঁইয়া নিজের কক্ষে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। উর্মি ভুঁইয়া বিছানার উপরে চার্লস ডিকেন্সের বিখ্যাত বই গ্রেট এক্সপেকটেশনস বইটি পড়ছেন। এক অনাথ ছেলের পিপের জীবন সংগ্রাম, সামাজিক উন্নত এবং ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে লেখা এই একটি বই। উর্মি ভুঁইয়া বইটি পড়ে অনাথ পিপের জন্য কখনো ওর চোখে পানি এসেছে, আবার কখনো উপলব্ধিও হয়েছে সামাজিক শ্রেণীবিন্যাস এই সমাজে কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে আর চোখে দেখছিলেন। কঠিন হৃদয়ের উর্মি ভুঁইয়াকে চোখের কোণে মুছতে দেখে একটু অবাকই হয়েছিলেন তিনি। যদিও পানি করেনি চোখ দিয়ে, তবে চোখে যে পানি এসেছিল তা তিনি নিশ্চিত। ইমতিয়াজ ভুঁইয়া নিজের যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি ভুঁইয়া নামক নারীটি ছিল মায়াবিনী। কিভাবে যে তাকে বশ করে ফেললো সে বুঝতেই পারেনি। নারীটির চোখ ধাঁধানো সৌন্দর্যই কি তার কারণ? ইমতিয়াজ ভুঁইয়া ভেবে কোনো কুল কিনারা পেলেন না। কি তেজ, কি ব্যক্তিত্ব, যা তাকে খুব সহজেই আকৃষ্ট করে ফেলেছিল। নারীটিকে মনে জায়গা দিতেন। এখনও নারীটির সামনে ভেবে চিন্তে কথা বলতে হয়। এরকম ইস্পাত মানবিক তিনি জীবনে কমে দেখেছেন। উর্মি ভুঁইয়া বইটি বন্ধ করে চশমা খুলে রাখলেন। তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। ইহাবের দরজায় নক করলেন। খানিকক্ষণ পর ইহাব দরজা খুলে বলল, কিছু বলবে আম্মু? উর্মি ভুঁইয়া বললেন, ভেতরে আসবো? আসো। ছেলে খাটের উপরে বসে ছেলেকে তার কাছে ডাকলেন। ইহাব মায়ের কোলে মাথা দিয়ে বলল, আম্মু মাথাটা মালিশ করে দাও তো। উর্মি ভুঁইয়া মাথা মালিশ করে দিতে দিতে বললেন, তোমার নিজস্ব কোনো পছন্দ আছে ইহাব? ইহাব ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? ছেলেকে তো বিয়ে দিতে হবে, বয়স তো আর তোমার কম হলো না। ইহাব আস্তে করে বলল, যদি বলি পছন্দ আছে তাহলে কি তুমি রাগ করবে? উর্মি ভুঁইয়ার হাত থেমে গেল খানিকক্ষণের জন্য। তারপর ছেলে কপালে টিপ দিতে দিতে বললেন, রাগ করবো কেন? কে সে, নাম বলো। তোমার বাবার সাথে কথা বলবো তাহলে এই বিষয়ে, সময় হলে বলবো। উর্মি ভুঁইয়া ভেবে চললেন, কে সেই মেয়ে যাকে পছন্দ করে তার ছেলে? ইহাব তো প্রেম করে না, যতটুকু তিনি জানেন, কিন্তু পছন্দ আছে সেটা তো জানতেন না। অন্যদিকে ইহাব নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছেন। ভেবে মনে মনে হাসল। পাপাকে রাজি করানো একটু ঝামেলা হলেও আম্মু সেটা সামলে নেবে, তাই ইহাব ভালো করে জানে। আসুবহ বাতা মিন তোয়ালা তাহি ওয়াল তোয়ালুল সালাজিমি ওয়া ফারদিহি। নিশাত কাজের ফাঁকে ফাঁকে গজল, নাশিদ ইত্যাদি প্রায়ই গায়। তার কণ্ঠ মাশাল্লাহ। মারওয়ান মাঝে মধ্যে মন্ত্রমুগ্ধের মতো শুনে সুললিত কণ্ঠের সেই গজল। আজকেও সে রান্না করছে আর ছেলেকে গজল গেয়ে শোনাচ্ছে। নাহুয়ান মায়ের কোলে চুপটি করে বসে থেকে শ্রুতিমধুর এই গজলটি শুনে চলেছে। মারওয়ান আজকে সকালেই উঠে গিয়েছে। রান্নাঘরের দরজায় এসে স্ত্রীর গজলটি শুনে থেমে গেল। তার পা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর নিশাত আচমকা থেমে যাওয়ায় বিরক্ত হলো বেশ। নাহুয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দরজায় দাঁড়ানো দেখে মেয়ের কোলে লাফ দিয়ে উঠল। তো বাবা। নিশাতেও ঘাড় ঘুরিয়ে দেখল মারওয়ান দাঁড়িয়ে আছে। বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেকে নিন। মারওয়ান রান্নাঘরে ঢুকে ছেলেকে কোলে নিল। নাহুয়ান বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ল একেবারে। নিশাত এতক্ষণ ঠিক কাজ করতে পারছিল না, এখন একটু রিল্যাক্স লাগছে তার। মারওয়ান ওকে দিয়ে চুলোর দিকে চাইল। কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। তার নাক কুচকে গেল। মাছ তেমন একটা পছন্দ না তার। নাক কুচকে রেখেই বলল, প্রতিদিন মাছ রাখতে হবে কেন? গোস্তের আকাল পড়েছে। নিশাতের চলন্ত হাত থেমে গেল। মুখ কঠিন করে বলল, প্রতিদিন গোস্ত খাওয়ার শখ থাকলে কামাই করে খান, আপনাকে কেউ বাধা দিবে না। নিজের অল্প ইনকামে যা পারি তাই আনি। সংসারের খরচটা তো আমাকেই দেখতে হয়। 2-1 দিন বাজার করে দেখুন সব কিছুর দাম কত চওড়া। মুখে খালি খেতেই চাই, হাত পা কাজ করতে চায় না, তাই না? কথাটুকু বলে নিশাত আবারও রান্নায় মনোনিবেশ করল। তাকে আবার বেঁধে বেঁধে স্কুলে যেতে হবে। আজ এটা আলাপ করার সময় নেই তার। মারওয়ান মুখ কঠিন করে তাকিয়ে থাকলো, কোনো কথারই জবাব দিল না। ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিরক্ত লাগছে সব কিছু। নাহুয়ান কাঞ্চলকে বাবার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর মায়ের পা জড়িয়ে ধরল। নিশাত দেখল মারওয়ান ছেলেকে রেখে গিয়েছে।
রাগ উঠল তার। কথা বলেনি তো, কি হয়েছে? ছেলেকে রেখে গিয়ে ঝাল মিটাচ্ছে। অভদ্র পুরুষ। নাহওয়ানকে বলল, আপা বাবার কাছে যান। নাহওয়ান মায়ের কথা শুনে বাবার কাছে চলে গেল। মারওয়ানকে শুয়ে থাকতে দেখে নিজেও খাটের উপরে উঠে বাবার বুকের উপরে বসলো। মারওয়ান চোখ থেকে হাত সরিয়ে ছেলেকে দেখে বলল, আমার কাছে কি? যা মায়ের কাছে যা। কিছু বলেও শান্তি পায় না, সব মায়ের কাছে সাপ্লাই করার জন্য বসে আছে, মায়ের গুপ্তচর। তোর মা পাঠিয়েছে তাই না? যেন কি বলিস সব খবর তার কানে পৌঁছে দিতে পারিস, বদ ছেলে। নাহওয়ান কিছুই বুঝল না। সে টোট বাঁকিয়ে ঘাড় নেড়ে বলল, বট বাবা। মারওয়ান বলল, পাজি হতচ্ছাড়া, নচ্ছাড়। নাহওয়ানও বাবার সাথে আওড়ালো, পাজি অটোচ্ছাড়া, নচ্ছাড়। এই তোর মাথায় এত বুদ্ধি কেন? নাহওয়ান হাত বাড়িয়ে বলল, বুদ্ধি নাই বলে ফিচফিচ করে হেসে দিল। মারওয়ান ছেলেকে শুধালো, বাইরে যাবি? নাহওয়ান চোখ চকচক করে উঠল। বাবার ওপর থেকে নেমে লাফ দিয়ে বলল, যাবো, চলো যাই। আরে এখন না, তোর মা কি স্কুলে যাক। শোন, আমার বাপ্পাটা বাইরে খেতে যাব। এসব খাবার খাওয়া চাই? তুই কিচ্ছু খাবি না বুঝলি? আচ্ছা। আর মাকে বলবি না? বল, বলবো না। বলবো না। এবার ঠিক আছে। নিশাত আজকে ছেলেকে কিছুই খাওয়াতে পারলো না। ছেলে আর ছেলের বাপ ঘাপটি মেরে শুয়ে আছে। নিশাতের স্কুলের সময় যাচ্ছে, তাই সবকিছু ঢেকে রেখে স্কুলে চলে গেল। নিশাতের যাওয়ার আওয়াজ শুনে বাপ ছেলে চোখ খুলে একে অপরের দিকে চাইল। তারপর ফিক করে হেসে দিল। মারওয়ান গেট আটকিয়ে এসে নিজের ফোনের বিকাশ অ্যাকাউন্ট চেক করলো। 5,000 টাকা আছে। হয়ে যাবে বাপ ছেলের আজকের খাওয়া। ছেলেকে রেডি করেই নিজে তৈরি হলো। তারপর নাহওয়ানকে কোলে নিয়ে দরজা আটকে বাপ ছেলে নিজেদের গন্তব্যে রওনা হলো। এলাকার মধ্যে হাবিব ভাইয়ের পরোটা ভাজি বিখ্যাত। হোটেলে ঢুকে 4টে পরোটা, ডিম ও গরুর কলিজা ভুনা অর্ডার দিল মারওয়ান। সাথে একটা বুটের ডালও অর্ডার করলো। নাহওয়ান বাবার কোলে বসে এপাশ ওপাশ চেয়ে দেখছে। একটু পর সবকিছু চলে আসলে মারওয়ান ছেলেকে ডিম দিয়ে পরোটা খাইয়ে দিতে লাগলো। নিজেও পাশাপাশি কলিজা ভুনা বুটের ডালের সংমিশ্রণে পরোটা খেলো। মুখে দেওয়ার সাথে সাথে চোখে তৃপ্তিতে মুদিয়ে গেল তার। একটু ঝাল ঝাল লাগছিল যদিও, তবেও স্বাদের কোনো তুলনা হয় না। কলিজা থেকে মশলা ছাড়িয়ে ছেলেকে খাইয়ে দিল। নাহওয়ানও মাথা নাড়িয়ে মজা করে খেতে লাগলো। বাপ ছেলে সকালের নাস্তা ভালোভাবে শেষ করলো। হোটেল থেকে বেরিয়ে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলো মারওয়ান। এই পার্কটা তাদের বাবা ছেলের ভীষণ পছন্দের। কত সুন্দর প্রকৃতি। পার্কে একটু ঢুকেই মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। নাহওয়ান ছাড়া পেয়ে দৌড় দিল সামনে। তাদের বাপ ব্যাটার জন্য এই জায়গায় একটি ট্যুরের মতো। চারিপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বেলি, শিউলি, অশোক, জারুল ইত্যাদি বিভিন্ন ফুলের গাছে ভরা এই পার্কটি। ছেলেকে নিয়ে প্রায়ই তার আসা হয় এখানে। নাহওয়ান অনেক দূরে দৌড়ে গিয়েছে। মারওয়ান জোরে ঢাক দিয়ে বলল, তুই থাক, আমি গেলাম। বলে সে উল্টো ফিরে হাঁটতে লাগলো। নাহওয়ান বাবার কথা শুনে ভয় পেয়ে গেল। লাফিয়ে লাফিয়ে দৌড়ে আসতে লাগলো মারওয়ানের কাছে। মারওয়ান আর চোখে ছেলেকে লাফিয়ে লাফিয়ে আসতে দেখে আড়ালে হাসলো। নাহওয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান হেসে বলল, পেঙ্গুইন একটা। ছেলে ভয় পেয়েছে দেখে তাকে কোলে নিয়ে পার্কের ভেতরে জায়গা ঘুরল। তারপর ছেলেকে নিচে নামিয়ে বলল, বাবাকে তোর ধরতো ফাইয়াজ। বলে দৌড়ে একটু দূরে চলে গেল। নাহওয়ান হেসে দৌড় দিল ধরার জন্য। এভাবে বাপ ছেলে দৌড়ে দৌড়ে হাসি মজার সকালটা পার হলো। দুপুর 1টা বাজে। বাপ ছেলে খাওয়ার জন্য হাত ধুয়ে বসলো। গরম গরম খিচুড়ি, মুরগি ভুনা অর্ডার দিয়েছিল। চেয়েছিল গরু গোস্ত অর্ডার করতে, কিন্তু বেশি টাকা খরচ করলে সমস্যা, তাই মুরগিটাই করেছে। ছেলেকে খাইয়ে দিয়ে বাচ্চাটা মজা করে খেলো। মারওয়ান জিজ্ঞেস করলো, কেমন রে ফাইয়াজ? মজা মজা। তোর মায়ের রান্নার চেয়ে মজা না? হো। বাচ্চা মানুষ অত কিছু ভেবে বলেনি। মুখে মজা লেগেছে দেখে এটাই মজা লেগেছে তার কাছে। নিশাতের রান্নাও দারুণ মজার। মারওয়ান স্বীকার করুক আর না করুক, মায়ের পর নিশাতের রান্না ছাড়া আর কারো রান্নাই তার পছন্দ না তেমন। মারওয়ানের চোখে হঠাৎ করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফেরা নিশাতের প্রতিচ্ছবি ভেসে উঠল। কি মনে করে খিচুড়ি, মুরগি ভুনা পার্সেল করে দিতে বলল। বাসায় ফিরে বাপ ছেলে গোসল দিল। তারপর ঘুমিয়ে পড়ল। যেহেতু সারাদিন বাইরে ছিল, তাই ঘুম সহজেই চোখে ধরা দিল বাবা ছেলের। নিশাত গোসল করে নামাজ পড়ল। ছেলে ঘুমিয়ে আছে। মারওয়ান দরজা খুলে আবারও ঘুমিয়ে পড়েছে। খেতে গিয়ে দেখলো একটু ভাগা পাতিল থেকে কমেনি। নিশাত চমকে গিয়ে ভাবলো, বাপ্পাটা কিছু খায়নি, তার বাচ্চাটা এখনো না খেয়ে আছে। সে দ্রুত রুমে গিয়ে তাদের ডাকতে যাবে, সেই সময় টেবিলের ওপরে প্যাকেট দেখে প্যাকেটটা খুললো। ভেতরে খিচুড়ি আর মুরগি ভুনা। নিশাত বুঝলো বাপ্পাটা বাহিরে খেয়েছে, তার জন্য নিয়ে এসেছে আবার। টাকা পাইল কই? নিশাত মারওয়ানকে ঠেলে ডাকলো। মারওয়ান চোখ খুলে পড়ল। কি সমস্যা? এসব যে এনেছেন, টাকা পেয়েছেন কোথায়? তোর জানতে হবে না, এনেছি, খাবি বাস। আশ্চর্য, টাকা কোথায় পেলেন জানতে হবে না? যদি হারাম টাকা হয়, এই টাকার খাবার আমি জীবনেও খাবো না। বাবার কাছে তো টাকা চাওয়ার কথা না, তাহলে এই টাকা পেলেন কোথায়? চাকরি তো ছেড়ে দিয়েছেন শুনেছিলাম, আরেকটা জুটিয়েছেন নাকি?
মারওয়ান চোখ বন্ধ করে বিরক্তিকর শব্দ করে বলল, ওটা হারাম টাকার কোনো খাবার না, খেতে ইচ্ছে করলে না করলে রেখে দে। নিশাত ভেবে পেল না কি বলবে। রেখে দিয়ে নিজের রান্না করা ভাতেই বেড়ে খেতে বসল সে। নিশাতের সন্দেহ হচ্ছে টাকা পেল কোথায় এই ভাতাইম মা, তাকে না জানিয়ে কি কাজ করছে যে বলছে না। নিশাত আর না ভেবে নিজের খাবার শেষ করলো। রাত 10টা। মারওয়ান বাহির থেকে এসে দেখল নাহওয়ান খেলছে। পুরো শরীর তার ঘামে ভিজে গিয়েছে। শার্ট খুলে ফেলল সে। নাহওয়ান বাবাকে উদাম দেখে বলল, বাবা নাঙ্গা কেন? মারওয়ান গরমে ত্যক্ত হয়ে বলল, নাঙ্গা থাকার শখ জেগেছে তাই, আয় তোকেও নাঙ্গা করে দেই। বলে ছেলের দিকে এগিয়ে আসতে নিল। নাহওয়ান দৌড়ে গিয়ে মায়ের কাছে যেতে যেতে বলল, ইন্না টৌবা টৌবা। সকাল সকাল বাজার করে এনেছে নিশাত। ঘামের শরীর চপে চপে হয়ে গিয়েছে তার। এসে ফ্যান ছেড়ে ফ্লোরে বাজারের সকল সদাইপাতি ঢেলে দিল এক এক করে। 1 কেজি মুরগি, আলু, পেঁয়াজ, কিছু শাকসবজি এগুলোই বাজার করেছে আজ। কয়েকদিন চলে যাবে এতে। ফ্লোরে বসে মাসের বাজারে হিসেবটা করে ফেলল সে। সবকিছু গুছিয়ে সকালের নাস্তা বানাতে লেগে গেল নিশাত। যেহেতু শুক্রবারের দিন তাই আগেই সবকিছু জোগাড় করে রান্নাতে বসাতে হবে। শুক্রবারের আমল করতে হবে। সপ্তাহের এই দিনটায় কোরআন তেলাওয়াত দরুদ পাঠ বেশি বেশি করে নিশাত। কালকে রাতের এক্সট্রা ভাত ছিল, সেটাকে ডিম সবজি দিয়ে ভেজে নামালো নিশাত। ছেলেকে ঘুম থেকে জাগানোর জন্য রুমে গেল। রুমে গিয়ে দেখলো বাবা ছেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে এই পুরুষটির দিকে চাইলেও নিশাতের বড় মায়া হয়। এত পরিমাণে অলস এই পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না। কাজ করার প্রতি এত অনাগ্রহ কেন এই লোকের? নিশাত ভেবে কোনো কুলকিরানা পায় না। ঘুমন্ত ছেলে কপালে চুমু দিয়ে নিশাত ডেকে উঠল, আব্বা উঠবেন না, উঠুন তাড়াতাড়ি, ক্ষুধা লাগেনি আব্বা, উঠে পড়ুন আমার মানিক। নাহওয়ান মোড়ামুড়ি করে চোখ পিটপিট করে খুলল। নিশাত তা দেখে বলল, আমার ছানা ঘুম ভেঙেছে? নাহওয়ান চোখ মুখ কচলে গাড়ি করে বাবার কোলের উপরে হাত উঠিয়ে দিল। নিশাত বলল, আমার আপা কি আরও ঘুমোবে? একটু একটু আরও ঘুমোবেন? আজকে শুক্রবার, আল্লাহর ঘরে যাবেন না? নাহওয়ান আবার চোখও কচলালো। তারপর মৃদুস্বরে বলল, যাবো, বাবা উঠে নাই। না, তোমার বাবাকে ওঠাও। নাহওয়ান মোড়ামুড়ি করে বাবার গায়ের ওপরে উঠে ডাকল, বাবা উঠো, শুক্রবার আজকে, উঠো। মারওয়ান ভ্রু কুচকে বলল, গোড়ার আন্ডা, জ্বালাস না তো, ঘুমা, আমিও ঘুমাই। আজকে আল্লাহর কাছে যাবে না? নিশাত মন ভরে তার ছানাকে দেখে। আল্লাহ তার সন্তানকে অনেক বড় বানাক। নাহওয়ান বাবার গায়ের ওপরে একবার উঠে আবার নামে। এটা তার কাছে একটা খেলা। মারওয়ান বিরক্ত হয়ে চোখ খুলল। নাহওয়ান বাবাকে চোখ খুলতে দেখে পিচপিচ করে হেসে দিল। মারওয়ান ছেলেকে চ্যাংদোলা করে তার কোলের মধ্যে ঢুকিয়ে ফেলল। নাহওয়ান বাবার কোল থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। মারওয়ান বলল, আজকে তোকে বের করে দিব না, আরুর বাচ্চা, থাক এখানে। নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। নিশাত বলল, ছাড়ুন আমার ছেলেকে, ওকে এরকম লেপটে ধরেছেন কেন, ব্যথা পাচ্ছে ও। মারওয়ান ঘাড় ঘুরিয়ে বলল, আমার ঘুম ভাঙাতে তুই শিখিয়েছিস, লেপটে ধরা তো তোকে দরকার, আয় ধরি। নিশাত মেজাজ খারাপ করে উঠে চলে গেল। এখন কথা বাড়ালেই ছেলের সামনে উল্টোপাল্টা কথা বলে মেজাজ আরও খারাপ করে ফেলবে। এখন বিরাট একটা ঝগড়া পেতে যাবে, তাই আগে ভাগে প্রস্থান করল সে। মারওয়ান নিজের জাপটে ধরা হাতের দিকে তাকিয়ে দেখল একজোড়া ছোট্ট ছোট্ট গোল গোল মায়াবী চোখ তার দিকে তাকিয়ে আছে। মারওয়ান বলল, বের হতে চাস? নাহওয়ান মাথা নাড়ল। মারওয়ান বলল, আমার পিঠের উপরে দাঁড়িয়ে পিঠটা ম্যাসেজ করে দে তো তাহলে। বলেই বাচ্চাটাকে ছেড়ে দিল মারওয়ান। নাহওয়ান ছাড়া পেয়ে বাবার পিঠের উপরে দাঁড়ালো। লাফিয়ে লাফিয়ে পাড়া দিতে লাগলো। মারওয়ান আরামে আবার ঘুমিয়ে পড়ল। নাহওয়ান কতক্ষণ লাফিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বাবার পাশে বসলো। বাবাকে আবার ঘুমিয়ে যেতে দেখে আর ডাকলো না। ছোট শরীরটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলো। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে মাকে ডেকে উঠল। নিশাত সামনে তাকিয়ে বলল, আপা উঠেছে, আসুন এখানে। আপনার আপা কই? ঘুমাই। আবারও ঘুমোচ্ছে? এই লোক এত ঘুমায় কিভাবে? শেষে কথাটুকু মিনমিন করে বলল। তারপর ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে মারওয়ানকে ঝাড়া দিয়ে বলল, এই উঠুন, তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ডাকাটাকির পর মারওয়ান চোখ খুলল। বলল, আবার কি? উঠুন তাড়াতাড়ি, আজকে শুক্রবার শুনে বেশি বেশি আলসেমি করছেন তাই না? ধরো ঘুমাতে দে, শান্তি নেই, শান্তি নাই কোথাও, শান্তি নাই লিলিপুট আর লিলিপুটের বাচ্চার যন্ত্রণায়। নিশাত কটমট করতে করতে বলল, উঠুন, আপনি এখন না উঠলে আমি সারাক্ষণ ডাকতেই থাকবো, না হয় ছেলেকে রেখে যাব আপনাকে জ্বালিয়ে কয়লা করে দিতে। মারওয়ান এক চোখ খুলে নিশাতকে আবার একবার দেখে নিশাতের কোলে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে বলল, ওই কবুতরের বাচ্চা, তুই আমাকে জ্বালাবি? নাহওয়ান মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে মায়ের ঘাড়ে মুখ লুকালো। মারওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে নিশাতের দিকে তাকালো। নিশাত বলল, ওকে আবারও উল্টাপাল্টা নামে ডাকলেন কেন?
কবুতরের বাচ্চা মোটেও উল্টাপাল্টা নাম দা, কি আদরের সম্বোধন। তুই কি বুঝবি এসবের? নিশাত আর কথা না বাড়িয়ে বলল, প্লিজ একটু উঠুন, আমার শরীর ভালো লাগছে না। বাচ্চাটার হাত মুখ ধুয়ে নিজেও মুখে খাবার দেন। দয়া করে আর কথা বলবেন না। ঘরের সমস্ত কাজ আমার করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, স্কুল করানো। বিশ্বাস করুন, প্রচুর হাঁপিয়ে উঠি। আমারও বিশ্রাম করতে মন চায়, সারাদিন কাজকর্ম ফেলে ঘুমিয়ে থাকতে মন চায়, কিন্তু ওই যে দায়িত্ব শব্দটা আমাকে ঘুমাতে দেয় না। কিন্তু আপনি দিব্যি সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমান, অথচ বিয়ে দুজনের সম্মতিতেই হয়েছিল। কথাটুকু বলে নিশাত ছেলেকে নিয়ে প্রস্থান করলো। মারওয়ান কিছু বলার মতো পেল না। আসলে তো নিশাত যা বলে গেল একটুও মিথ্যা ছিল না এতে। বিছানা থেকে উঠে ছেলেকে নিয়ে আসলো, তারপর ব্রাশ করিয়ে জামা কাপড় বদলিয়ে দিল, নিজেও মুখ হাত ধুলো। সকালের নাস্তা ছেলেকে খাইয়ে তারপর সে খেলো। সারা সকাল নিশাতকে আর টুশব্দ করতে হয়নি, আর সব আপারিয়ে মারওয়ান নিজেই করলো। মায়াতি আজকে বাজার থেকে পোলাও, গরুর গোস্ত কিনে এনেছে। সপ্তাহে এই একটা দিনেই নিজের হাতে বাজার করার সুযোগ পায় সে। অন্যান্য দিন বিভিন্ন কাজে থাকে, যেহেতু কৃষি উদ্যোক্তা, তাই এদিক সেদিকে তাকে মন দিতে হয়। বাজার মাকে দেখিয়ে বলল, মা আজকে গরুর কষা গোস্ত আর পোলাও করো, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। মাইমুনা বেগম বললেন, এত মজার খাবার তোরা খাবি, আর বড় মানিকটা তো খেতে পারে না। হ্যাঁ রে বাবা, ওকে একটা ফোন দে না, ওকে আসতে বলি। মাহাতি বলল, সব কথা ভাইয়াকে না টানলেই নয় মা। তোমার বড় মানিক ফোন ধরলে তারপর তাকে আসতে বলো। এতদিন বলে কেউ আনতে পারেনি, এখন তোমার পোলাও গোস্ত খাওয়ার জন্য তিনি এসে বসে থাকবেন। সহজ সরল হওয়া ভালো, কিন্তু এত সহজ সরল হওয়া ভালো না আম্মা। মানে মানহাকে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে মুখ হাত ধুতে কলপারে গেল। মানহা ভাইয়ের ডাক শুনে গামছা নিয়ে কলপারে গেল, তারপর বলল, ভাইয়া তোরা বিয়ে করবে কবে? আমাকে খালি খাটাস তুই আর ছোট ভাইয়া। মাহাতি বলল, আগে তোকে বিদায় করি, তারপর আমরা করব। ভালো করে কল চাপ, গায়ে শক্তি নাই। মানহা মুখ ফুলিয়ে বলল, তোর কল তুই চাপ, আমি তোর কামলা লাকির? এমন চোখ রাঙিয়ে কথা বলিস কেন? 100 বার বলবো, পাঁচই পথ কাজ করার বেলায় ফাঁকিবাজি খালি। আমার পাটা ওই ডোলনি দিয়ে ডলে দে, সোয়াব কামা। মাহফুজ কোত্থেকে এসে যেন বলল, আমারটাও ডলে দে। মানহা ফুসফুস করতে করতে বলল, পারবো না, নিজেরটা নিজেরা ডল। মাহফুজ চোখ রাঙিয়ে বলল, ডলবি না তাই না? দেখিস স্বামীর কত খেতে খেতে জীবন পার হয়ে যাবে তোর। বড়দের সেবা করবি, তা না চটান চৌনাক করিস খালি। মানহাজ চোখ মুখ খুলিয়ে সেখান থেকে চলে গেল। মাহাতি বলল, এভাবে বললি কেন? ও ছোট, আমাদের আদরে, মাঝে মাঝে ওকে খেপালেও ও মনে কষ্ট পায়, এমন কিছু ভুলিনি। তুই এভাবে বললি কেন? কষ্ট পেয়েছি না? মাহফুজ বলল, মেজো ওসব ওর নাটক, একটু পরে দেখবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হাজির হয়ে যাবে। তাছাড়া আমাদের কাউকে সম্মান দেয় না, ডিরেক্ট তুই করে বলে। আর কত বেত্তাম ভেবেছ একবার? মাহাতি বলল, থাক বাদ দে, এক বোন, একমাত্র বোন, একটু একটু দুষ্টুমি করবেই, মুখ ধুয়ে যা। গরুর গোস্ত কষানো হলে মানহা বাটি নিয়ে বলল, আম্মা আমাকে একটু দাও, দেখি লবণ ঠিক হলো কিনা। মাইমুনা বেগম বাটিতে এক টুকরো গোস্ত উঠিয়ে দিলেন। মানহা খেতে ধরতেই মাহফুজ থেকে এসে বাজের মতো খোবলে করে গোস্তের টুকরো নিয়ে নিল। মানহা চিল্লিয়ে বলল, তুই পাতলি থেকে নিতে পারতি না? আমারটা নিলি কেন? দে আমার গোস্ত ফেরত দে। বলে মাহফুজ তারকে তাড়া করতে লাগলো। মাহফুজ গোস্তের টুকরো মুখে পুড়ে গোস্ত আবার বের করে বলল, নেখা। মানহা ভাইয়ের হাতের বাজুতে বাড়ি দিয়ে বলল, গিদোর খবিস। মাহফুজ হেসে গোস্ত চিবোতে লাগলো। মানহা আরেকটু একটু গোস্ত ও চর্বি নিয়ে অন্য পাশে চলে গেল। নাহওয়ানকে পাঞ্জাবি পরিয়ে চুল আশ্রয় দিল নিশাত, আতর পাঞ্জাবিতে তুলে দিল। মানওয়ান গোসল করে বের হলো মাত্র নিশাত বলল, দ্রুত করুন, খুতবা শেষ হলো বলে নামাজ শুরু হয়ে যাবে। এত সময় লাগান কেন সব কিছুতে? সপ্তাহের একটা দিনে নামাজে যান, তাও এত আলসেমি? মারওয়ান বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে পরে নিল। নিশাত নাহওয়ানের হাতে আতর দিতে দিতে চোখ দিয়ে ইশারা করলো বাবাকে দিতে। নাহওয়ান আতর নিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান ছেলেকে বলল, কিরে ইঁদুরের মতো পা ধরে আছিস কেন? নাহওয়ান হাত এগিয়ে দিয়ে বলল, এটা নাও। মারওয়ান আতর নিয়ে পাঞ্জাবিতে মাখলো, তারপর জায়নামাজ নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো। নাহওয়ান মাকে ডেকে বলল, মা যাই, আল্লাহর কাছে যাই। নিশাত মারওয়ানকে বলল, একটু ঝুঁকে দাঁড়ান। মারওয়ান লিলিপুটি বলে একটু ঝুঁকলো। নিশাত ছেলেকে আদর করে বলল, যান আব্বা, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। আচ্ছা। নিশাত দোয়া দরুদ পড়ে উভয়কে ফুটিয়ে দিল। নামাজ পড়ে এসে খেতে বসেছে মারওয়ান। নিশাত আজকে চিকেন কারি শুটকি ভুনা করেছেন। নাহওয়ান মায়ের কোলে বসে আছে। নিশাত মুরগির টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছেলের মুখে দিল। নাহওয়ান মাথা তুলিয়ে তুলিয়ে খেতে লাগলো। নিশাত বলল, আপা হাঁটি খাবেন? খাবো। নিশাত গোস্ত ছাড়িয়ে হাড় আলাদা করে রাখলো।
নাহওয়ান বাবার প্লেটের হাড্ডির দিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, ওই তুই আমারটার দিকে নজর দিচ্ছিস কেন? এটা আমি খাবো। নাহওয়ান হেসে বলল, আমি তোরগুলো আছে না, ওগুলো খা। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবার প্লেটে থাবা বসিয়ে দিল। মারওয়ান চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। কি বুদ্ধি এই পণ্ডিতের! ছাড় আমার হাড্ডি। রাতারাতি বাবা ছেলের লড়াই লেগে গেল হাড্ডি নিয়ে। সবসময় হাড্ডি নিয়ে বাবা ছেলের যুদ্ধে লেগে যায়। নিশাত ভালোই ফেসেছে। সে কপালে হাত দিয়ে বাবা ছেলের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা উভয়ের হাড্ডি পছন্দ, কেউ কাউকে দিতে রাজি না। এরকম কতক্ষণ খাপড়াখাপড়ি চলবে, তারপর মারওয়ান পরাজিত ভঙ্গিতে হাড্ডি দিয়ে দেবে। বাচ্চা ছেলের সাথে এরকম করতে হবে কেন? এই আতপুরোর বুড়ো ব্যাটার ল্যাটা বাচ্চার মতো কার্যক্রম। উর্মি ভূঁইয়া বাড়ির সামনে লনে বসে বই পড়ছেন এবং চা খাচ্ছেন। অবসর পেলে তিনি বইয়ের মধ্যে ডুবে যান প্রায়। খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন, তখন সেখানে ইহা পরিপাটি হয়ে হাতে বাইকের চাবি নিয়ে মায়ের পাশে বসল। উর্মি ভূঁইয়া ছেলের উপস্থিতি টের পেলেন না। তিনি বইয়ের গভীরে একেবারে ডুবে গিয়েছেন। ইহা মাকে বইয়ের পাতায় গভীরভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল, আম্মু, ও আম্মু। উর্মি ভূঁইয়া বইয়ের চোখে রেখেই বললেন, কি দরকার? দ্রুত বল। এখানে সেখানে যাচ্ছিলে যাও। ইহা বলল, কোথাও যাচ্ছিলাম জানালে কিভাবে? বইয়ের মধ্যেই তো ডুবে আছো। উর্মি ভূঁইয়া বললেন, সেটা জেনে তোমার কাজ কি? তোমরা বাপ ছেলে আমার সামনে চোরের মতো হয়ে থাকো, অথচ গ্রামের মানুষের সামনে বাঘের কারণ আগে বলবে, তারপর? বলেছি কিভাবে জানলাম। বলে বইয়ের পৃষ্ঠায় ভাঁজ করে রেখে বইটি বন্ধ করলেন। এরপর চশমা খুলে চারিপাশে গাছগাছালি প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। এরপর চায়ের ফ্লাক্স থেকে চা ঢেলে ছেলের দিকে চায়ের কাপ ঢেলে দিলেন। ইহাব ঢোক গেলে চায়ের কাপে হাতে নিল। মা সব কিছু কীভাবে জেনে যায় সেটাই তার মাথায় ঢোকে না। উর্মি ভূঁইয়া বললেন, কি ভাবছো? মনে মনে ফন্দি করে লাভ নেই, সোজা সাপটা বলো। ইহাব চায়ের চুমুকে কাপে চুমুক দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা আম্মু। আমরা নর্মাল থাকি অলওয়েজ। ভুল হলে তো ভালোই। কিছু বলতে চাও? না, এমনিতে তোমার পাশে বসতে চাচ্ছিলাম, ইচ্ছে হলো। উর্মি ভূঁইয়া চায়ের কাপে আবারও চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, তোমার চোখ তো ভিন্ন কথা বলছেন। ইহাব ইতস্তত করতে করতে বলল, আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিলে না আম্মু? উর্মি ভূঁইয়া চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশের চেয়ারে বসলেন। ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, এবার বলো। ইহাব মাকে অন্য চেয়ারে বসতে দেখে বলল, ও পাশে গেলে যে আম্মু, আই টু আই কন্ট্যাক্ট করতে, যেন কথাটা সহজে আয়ত্ত করতে পারি। আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে অপর পাশের মানুষটির কথাটা ঠিক কী অর্থে বলে তাও সহজে ক্যাপচার করা যায়। ইহাবের হঠাৎ করেই গরম লাগতে শুরু করেছে। আচমকা কথাটা হারিয়ে ফেলল যেন। মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবে তার ইতস্ত ভাব আরও বেড়ে গেল। যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে, তাহলে সব কিছু ভেস্তে যাবে। উর্মি ভূঁইয়া চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি গুর্ডস্বরে বললেন, এনি প্রবলেম? নো প্রবলেম। এবার বলো তোমার পছন্দের মেয়েটি সম্পর্কে। একটা কাজে যাচ্ছি আম্মু, বাসায় এসে বলবো। বলে ইহাব চেয়ার ছেড়ে উঠতে নিলে উর্মি ভূঁইয়া বলে উঠলেন, হুম, চেয়ারে বসো। এখন শুনতে চাচ্ছি, এখনই বলবে। তোমার জন্য সারাদিন অপেক্ষা করার সময় আমার নেই। ইফ ইউ ওয়ান্ট টু সে ইট নাও, আদারওয়াইজ আই উইল নেভার লিসেন টু ইউ এগেইন। এই কথাটা বলার পর ইহাবের বলার আর কিছু থাকে না। এখন মাকে না বললেও আর কোনোদিনও যে এটা শুনবে না, সেটা ইহাব খুব ভালো করে জানে। ইহাব শক্ত করে চেয়ারে বসে গ্লাসে পানি ঢেলে খেলো। তারপর জোরে শ্বাস টেনে রোবটিক গলায় বলল, আসলে আম্মু, মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ। উর্মি ভূঁইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আছেন। তিনি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? নো, নট জোকিং, আই এম সিরিয়াস। উর্মি ভূঁইয়া এখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথা। কিভাবে সম্ভব? উনি ততস্থ ভঙ্গিতে বললেন, তোমার পাপা জানে? ইহাব মুখ নিচু করে বলল, না। উর্মি ভূঁইয়া বললেন, তুমি কি জানতে না এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না? এমনকি তুমি হঠাৎ করে ধনী ফ্যামিলি ছেড়ে ওই ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে গেলে কেন? তোমার বন্ধু গ্রামে এসেছে। ইহাবের জোয়ার শক্ত হলো। মাকে রাজি করাতেই হবে। মা রাজি না হলে তার কোনো পরিকল্পনা সফল হবার নয়। ইহাব মায়ের চেয়ারের পাশে হাঁটু কেড়ে বসল। তারপর খুব সফটলি বলল, আমা প্লিজ, তারপরকে রাজি করানোর দায়িত্ব তোমার। কিভাবে পছন্দ হলো জানি না, তবে তাকে ভালো লেগেছে। উর্মি ভূঁইয়া বললেন, এই কথা জানলে তোমার পাপা একটা খুনাখুনি বাঁধিয়ে ফেলবে। ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় না, না বলে নানা হাঙ্গামা করবে। তুমি আছো না, পাপা কিছু করবে না, প্লিজ আম্মু প্লিজ। খুব অনুনয় করে বলল ইহাব। উর্মি ভূঁইয়া বিভ্রান্ত হলেন মনে হলো। তার হিসাব কিছুতেই মিলছে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু বাড়িতে এসেছে? তার কোনো খোঁজ পেয়েছ? কথা হয় তোমার সাথে? কি কারণে গ্রাম ছেড়েছে, এই বিষয়ে কিছু জানো?
ইহাব উত্তর দিল না, শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল। মানহা বই নিয়ে বসেছে, ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই সে। মাইমুনা বেগমের ডাকে বই বন্ধ করে উঠোনে দৌড় দিল। মাকে উঠোনে ঝাড়ু দিতে দেখে বলল, জি মা। মাইমুনা বেগম বললেন, উঠোনটা ঝাড়ু দে, আমি তোর মেজো ভাইকে ভাত দিয়ে আসি। তুমি এই হাঁটুর ব্যথা নিয়ে ভাত দিতে যাবে? মেজো ভাইয়া আজকে খেতে আসবে না? আসলে তো এতক্ষণে এসে পড়তো, হয়তো বা কাজের চাপে আছে। শুনছি ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে, মনে হয় তাদের সাথে আলোচনা করছে। রাত হবে সম্ভবত, তাই খাবারটা দিয়ে আসি ঠান্ডা হওয়ার আগে। আচ্ছা আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। তুই যাবি? একা যেতে পারবি? তোকে ছাড়তে সাহস পাচ্ছি না, রাস্তা এই ভর দুপুরে এমনিতেই ফাঁকা থাকে। আরে ভয় পেও না তো, বোরকা পরে এক দৌড়ে দিয়ে খাবার দিয়ে চলে আসবো। মাইমুনা বেগম তারপরও কেমন যেন আগ্রহ পেলেন না। যুবতী মেয়ে একলা অতখানি পথে যাবে? বিপদ আপদের এমনিতেই রাগ ঢাক নেই, চারিদিকে যে পরিমাণে খারাপ মানুষ শোনা যায়, তার বুকে কামড় দিয়ে উঠল। তিনি নিজেও মেয়ের সাথে বোরকা পরে নিলেন। মানহা জিজ্ঞেস করলো, তুমি বোরকা পরলে যে? আমি যাচ্ছি তো। আরে তোর বাবা ঘুমাচ্ছে, না হলে তাকেই পাঠাইতাম। তোকে একলা ছাড়তে ভয় করছে আমার, চল যাই। মানহা আর কিছু বলল না, মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুই মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সামনে। প্রতিমধ্যে ইহাব বাইক থামিয়ে মাইমুনা বেগমকে সালাম দিল। মানহা অন্যদিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে ছেটে রইল। ইহাব এক পলক সেদিকে চেয়ে মাইমুনা বেগমের দিকে তাকালো। মাইমুনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কিছু বলবে বাবা? না আন্টি, আপনাদের দেখে থামালাম। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? ইতিমধ্যে বাসটি বাইক এসে ইহাবের পেছনে বাইকের পেছনে থামল। বাসটি ইহাবের বন্ধুদের। মানহা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল। মাইমুনা বেগমও বিব্রত হলেন, বললেন, বাবা তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয়, যাও। আমরা মাহাদির কাছে যাচ্ছিলাম খাবার দিতে। আপনি আমার কাছে দিন, আমি দিয়ে আসবো। আপনারা বাসায় চলে যান, জনমানবহীন এখানে আপনাদের জন্য সেফ না। আশা করি বুঝেছেন। মানহার দিকে তাকিয়ে কথাটুকু বলে থামল। মাইমুনা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইহাবের কাছে খাবারটা তিনি দিতে সাহস পাচ্ছেন না। ইহাব সেটা বুঝতে পেরে মাইমুনা বেগমকে আশ্বস্ত করে বলল, আগের কথা ভুলে যান, আমিও মনে রাখিনি। আপনারাও মনে না রাখলে খুশি হব। ভরসা করে দিতে পারেন, খাবারটা আপনার ছেলে কাছে পৌঁছবে। মাইমুনা বেগম কাপা হাতে টিফিন ক্যারিয়ারটা ইহাবের দিকে পাঠিয়ে দিল। ইহাব মুচকি হেসে নিল। মানহা মাকে খামচে ধরে দিতে নিষেধ করল, কিন্তু তার আগেই ইহাবের হাতের করতলে টিফিন ক্যারিয়ারে হাতল ঝুলছে। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, আপনার আম্মুকে নিয়ে বাসায় যান। মায়ের হাত খামচে লাভ নেই। টিফিন ক্যারিয়ার নিশ্চয়ই আমি চুরি করব না। করলে বিরাট কিছুই না, করব। সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয়। মানহা মুখ কঠিন করে মাকে টেনে বাড়ির উদ্দেশ্যে উল্টো করে হেঁটে চলে গেল। ইহাব মুখ থেকে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসল। সাব্বির, পল্লব, আসিম, মহিব ভাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ। একমাত্র হাসান টিফিন ক্যারিয়ারটির দিকে তাকিয়ে আছে, তার শয়নের স্বপনে একমাত্র খাবার করে। সাব্বির বলল, এই তাহলে তোর কাম, মাথাটা তাইলে। ইহাব চোখ রাঙিয়ে চাইল। নিশাত আজকে ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে মারওয়ানকে এসে বলেছিল, টাকাও দিয়ে এসেছে। কে জানে বাদাইম্মাটা কিনছে কিনা। স্কুলে আজকে প্রোগ্রাম ছিল, বিকেল 4টা বাজে এখন। অনেক বেলা হয়ে গিয়েছে, চারিপাশে জনশূন্য প্রায়। নিশাতের কিছুটা ভয় লাগছে। কিছু দূর হাঁটতেই 3টে বখাটে ছেলেকে দাঁড়িয়ে আটা দিতে দেখল। নিশাত চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, আমাকে এলাকার বিয়ারটা করা মাল। নিশাতের গা গুলিয়ে বমি চলে আসলো এই নোংরা কুরুচিপূর্ণ কথায়। দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলেই কারো শক্ত হাতে তাকে থামিয়ে দিল। নিশা চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে জোরে বাড়ি দিল হাতে। হ্যাঁ, আমাকেই মারতে পারবি, জীবনে শুধু আমার সাথেই পেরেছিস, ওদের চোপা বরাবর কয়েকটা লাগিয়ে আসতে পারিসনি। নিশাত মারওয়ানের কঠিন কণ্ঠ শুনে চোখ খুলল। মারওয়ানকে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে থাকতে দেখে বলল, চলুন বাসায়। ছেলেকে ধর। বলে ছেলেকে এগিয়ে দিল নিশাতের দিকে। নিশাত কোলে তুলে নিল ছেলেকে। মারওয়ান হাতের হাঙ্কার একত্র করে সামনের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো মারওয়ানকে দেখে কোনো প্রতিক্রিয়া করল না। মারওয়ান বলল, কি বলছিলি? কেন রে, তুই জেনে কি করবি? তোর মতো ব্যাটার কপালে এত মাখনের মতো কর্মঠ বউ কীভাবে মিলল কে জানে। আরেকজন তাল দিয়ে বলল, বাদাইম্মার রাজকপাল, বউরে বোরখা পড়াইয়া আবার অকাম কুকাম করাই কিনা কে জানে। এসব লাইনে তো আবার টেকা বেশি, নাইলে ঢাকা শহরে এখন এইখানে এমনও আছে কেমনে শালা। ব্যাস, আর কিছু বলতে পারল না। খালি চপাত চপাত আওয়াজ ও চিল্লানোর শব্দ শোনা গেল বিগত আধ ঘন্টা যাবৎ। সবগুলো হ্যাঙ্গার ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। নিশা থতমম্প হয়ে তাকিয়ে আছে। কোলে নাহুয়ানকে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। মারওয়ানকে সে কখনোই এত রাগান্বিত হতে দেখেনি। বিবাহিত জীবনে 4 বছরে এই প্রথম মারওয়ানের কঠিন রাগ দেখল।
মারওয়ান যে পকেটে কুরুচিপূর্ণ কথা বলেছে তার গলায় পাড়া দিতে বলল, তোর ভাগ্য ভালো, ভালো মারামারি ছেড়ে দিয়েছি, না হলে তোর জবান টেনে ছিঁড়ে ফেলতে 2 মিনিটও সময় লাগতো না আমার। ছেলে মেয়ে দেখলে বাজে কথা, বাজে ইঙ্গিত দিতে জিহ্বা লকলক করে। আর কোনোদিন যদি মায়ের জাতের দিকে চোখ তুলে কুত্তার নজরে চেয়েছিস, সেই দিনই তোদের চোখ উঠিয়ে ফেলবো বাস্টার্ড। বলে মুখের উপরে লাথি দিল। মুখ থেকে গলগল করে রক্ত বের হতে লাগলো বখাটের। মারওয়ান কপাল থেকে ঘাম মুছে হাত নাড়ল। মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতও পেয়েছে সে। নিশাতের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। নিশাত রবটের মতো তার পেছনে হাঁটতে হাঁটতে লাগলো। নিশাত টলছে। বাসায় এসে পাথরের মতো বসে থাকলো কিছুক্ষণ। নাহওয়ান মায়ের কাছে গুড়গুড় করছে। মারওয়ান মুখ ধুয়ে এসে দেখল নিশাত মূর্তির মতো বসে আছে। নাহওয়ানকে কোলে নিয়ে অন্য রুমে গেল। খেলনা বের করে ছেলের হাতে দিয়ে বলল, বাবা না আসা পর্যন্ত খেলো। নাহওয়ান মাথা নাড়িয়ে খেলতে গেল। মারওয়ান নিচের রুমে গিয়ে নিশাতের পাশে বসে পড়ল, গোসল করে ফেলো, না হলে হাত মুখ ধুয়ে খেয়েও, ক্ষুধা লেগেছে। নিশাতের কোনো নড়চড় নেই দেখে মারওয়ান নিচের বাহু দিয়ে বাড়ি দিল। তারপরও কোনো কথা বলল না নিশাত। মারওয়ান বলল, আজকে সব কথা ভুলে যাও, কিচ্ছু হয়নি। নিশাত লিপ্ত ভঙ্গিতে বলল, কত কিছু হলো, কিচ্ছু হয়নি। এত জঘন্য কথা চাহনি, আমাকে ঘুমোতে দেবে না। গোসল করলে সব ঠিক হয়ে যাবে। হবে না। মারওয়ান চোখ লাল করে বলল, মেজাজ খারাপ করিস না। তারপর স্ত্রী বোরকা খুলে জামা কাপড় নিয়ে নিশাতকে নিয়ে বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে নিশাতকে ডলে ডলে গোসল করাতে লাগলো। নিশাত কেঁদে উঠে মারওয়ানের গলার শার্ট খামচে ধরলো। মারওয়ান কিছু না বলে গোসল করে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিল। ভাত পেড়ে নিশাতকে খাইয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়। এই যে জড়িয়ে ধরেছে, পৃথিবীর শত বাজে কথা, বাজে চাহনি আর তোমার গায়ে লাগবে না, আমি লাগতে দেব না। বলে নিশাতকে শক্ত করে বুকে চেপে ধরল। তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারী নিঃশ্বাসের শব্দ শুনে মারওয়ান নিশাতকে আলাদা করলো। তারপর কপালে চুমু দিল অনেকক্ষণ। স্ত্রী পাশ থেকে আস্তে করে উঠে পাশের রুমে গেল। ছেলেকে গাড়ির সাথে গাড়ি বাড়ি লাগাতে দেখে বলল, ঘুমাবি না পেঙ্গুইন? নাহওয়ান বাবাকে দেখে হেসে দিল। বলল, বাবা ডুচুম ডুচুম করে তাই? হুম। দুটো গাড়িকে বাড়ি দিয়ে বলল নাহওয়ান। মারওয়ান বলল, ওরে বাবা, আয় তোর সাথে ডুসুম ডুসুম করি। নাহওয়ান ঘাড় কাত করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারল। মারওয়ান হেসে ছেলের মার খেলো। তারপর হাতে গুটিয়ে যে ছেলেকে ধরতে যাবে, অমনি নাহওয়ান ওলে বাবা বলে ফুরুত করে দৌড় দিল। ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছেন। টেবিলের উপরে কফির মগ রাখা, কাগজপত্র ঘাটাঘাটের চক্করে তার ঠান্ডা প্রায়। উর্মি ভুঁইয়া আরেক মুখ ধোয়া ওঠা কফি নিয়ে এই কক্ষে হাজির হলেন। ইমতিয়াজ ভুঁইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবার চলে যেতে চাইলেন, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়াটাকে তার চলন্ত পাঁচড়া থেমে গেল। উর্মি চলে যাচ্ছে যে। উর্মি ভুঁইয়া কিছুটা কাঁপলেন মনে হলো। একটু নিঃশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভাবছিলাম আপনি বোধহয় কোনো কাজ নেই দেখে তাই বই পড়তে এসেছেন। তাই কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো কাজ করছেন, এই জন্য চলে যাচ্ছিলাম, পরে বলবো ভেবে। ইমতিয়াজ ভুঁইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছি দেখে রাগ করেছ? উর্মি ভুঁইয়া কথা বললেন না, চুপচাপ বাইরে তাকিয়ে রইলেন। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর মুখে নিজের দিকে ফিরিয়ে বললেন, উর্মি তুমি এত রাগি কেন? উর্মি ভুঁইয়া এবারেও কথা বলতে পারলেন না। তার মুখ দিয়ে মূলত কথা বের হচ্ছে না। তিনি ঢুকিলেন। এখন সে যে কথাটা বলবেন সেটাই ইমতিয়াজ ভুঁইয়া ঠিক কী রিয়াক্ট করবেন সেটাই সে ভেবে কুলকিনারা পাচ্ছে না। তার কিছুটা ভয় লাগছে। ইমতিয়াজ ভুঁইয়া রাগ মারাত্মক ভয়ানক, একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞেস করেছে রাগী কেন, এরপর একটু নিজেই ফায়ার হয়ে বসে থাকে, তখন সামলাবে কে? উর্মি ভুঁইয়ার মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না। কি করবেন না করবেন এসবই ভেবে চলছেন। ইমতিয়াজ ভুঁইয়া কোনো কথা কানে ঢুকছেই না। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে উর্মি, এত আপসেট কী জন্য? কি যেন বলতে চেয়েছিলে, বলো। তোমার জন্য আমি সদা প্রস্তুত। উর্মি ভুঁইয়া এবার মুখ খুললেন, না থাক, অন্যদিন বলবো, আপনি নিজের কাজ করুন। ইমতিয়াজ ভুঁইয়া কফির মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। উর্মি ভুঁইয়া পুরো কুচকে নিলেন, বললেন, আমি কারো এঁটো খাই না, আপনি খান। অথচ একসময় তুমি প্রচুর এঁটো খেতে উর্মি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা বলে মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেলেন। উর্মি ভুঁইয়া মগটা হাতে তুলে চুমুক দিলেন। তার মাথা অলরেডি ব্যথা করছে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলো, তবে মুখে কিছু বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে বলো উর্মি, তোমার এরকম থতমত ভাব অদ্ভুত লাগছে। উর্মি ভুঁইয়া নিজেকে ঠান্ডা করলেন। কফির মগ পাশে রেখে বললেন, ইহাবের বিয়ের ব্যাপারে কি ভেবেছেন?
কি ভাববো, আর ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাস অনুযায়ী মেয়ের সন্ধান দিতে। ঘটক মেয়েদের বায়োডাটা হাজির করলে পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করব আমাদের আদরের পুত্রের জন্য, ব্যাস। উর্মি ভূঁইয়া এবার আসলে ভয় পাচ্ছেন কিছু বলতে। যদিও ইমতিয়াজ ভূঁইয়াকে তিনি ভয় পান না, তবে ইমতিয়াজ ভূঁইয়ার রাগটা মারাত্মক ভয়ানক, যেটা তিনি সামলাতে পারবেন না। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন, বললেন, উর্মি কি হয়েছে তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার পছন্দের কোনো মেয়ে আছে? উর্মি ভূঁইয়া শক্ত হয়ে বললেন, হ্যাঁ আসলে আছে একজন। ইমতিয়াজ ভূঁইয়া পুরো কুচকে বললেন, কে সে? নাম বলো, তাহলে আমি সেই মেয়েকে বউ করব, তোমার যেহেতু পছন্দ। উর্মি ভূঁইয়ার শাড়ির আঁচল দিয়ে কপালে একটু মুছে নিলেন। তার হাসপাস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবটিক গলায় বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। ইহাবের নাম নেয়নি কারণ ইমতিয়াজ ভূঁইয়া ইহাবকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলে গায়ে মা হয়ে মার খেতে কিছুতেই দেখতে পারবেন না তিনি। ইমতিয়াজ ভূঁইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি বললে? উর্মি ভূঁইয়া বুকে মোচড় দিয়ে উঠল। আল্লাহ জানে কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে আবারও খুললেন, বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। মেয়ে যথেষ্ট ভদ্র, হয়তোবা স্ট্যাটাস মেনে না আমাদের সাথে, কিন্তু ওকে আমার ছেলের বউ হিসেবে চাই। ইমতিয়াজ ভূঁইয়ার চোখ লাল হয়ে উঠেছে। কফির মগে একটা আছাড়ে ভেঙে ফেললেন। উর্মি ভূঁইয়া ভয় পেলেন না, তবে কেঁপে উঠলেন। যা সন্দেহ করেছিলেন তাই হলো। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীকে শক্ত করে চেপে বললেন, তুমি কি বলছো? ভেবে বলেছ কি ওই পরিবারে আমার দুই চোখের বিষ? তুমি কোন আঁকে ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাও উর্মি? ইনফ্যাক্ট ইহাবও ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারবে না। তুমি তবুও ওই পরিবার থেকে মেয়ে আনার কথা ভাবলে কি করে? উর্মি ভূঁইয়াও মনে এই প্রশ্ন যে আসেনি তা না। কয়েক বছর আগে ইহাব একটা নাম যেন তার সামনে এখন কখনো না কখনো না নাই তিনি তুমুল কালজাম করেছিল। উর্মি ভূঁইয়া সঠিক জানেন না ঠিক কী কারণে ইহাব ও ইমতিয়াজ ভূঁইয়া ওই পরিবারকে দু চোখে সহ্য করতে পারে না। যেখানে ইহাবের সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক, ইহাব হঠাৎ করে ওই পরিবার থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন? এই বিষয়ে আরও খোলাসা করে ইহাবের সাথে কথা বলতেন ভাবলেন। নিশাতের ঘুম ভাঙল রাত 8টা বাজে। সেই যে দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছে, এখন চোখ খুলল সে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করলেই বুকটা ছাদ করে ওঠে। কেমন যেন দুনিয়াটা দুলে উঠছে তার। পেটে ভীষণ রকমের ব্যথা করছে। সে পেটে হাত চেপে ঘুমঘাতে লাগতো। মারওয়ান রুমে প্রবেশ করে দেখল নিশাত পেটে হাত চেপে আছে। দ্রুত নিশাতের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? নিশাত আস্তে করে বলল, পেট প্রচণ্ড ব্যথা। হঠাৎ পেট ব্যথা কেন? জানি না। মারওয়ান কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেল। নিশাতকে কানে কানে আস্তে করে কিছু বলল। নিশাত চমকালো কিছুটা। মারওয়ান নিশাতকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিয়ে ছেলে কাছে গেল। নাহওয়ান কতগুলো খেলনা চড়িয়ে খেলছে আর আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়। মারওয়ান ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। নাহওয়ান মজা পেয়ে কিলকিল করে হাসলো। নিশাত রুম থেকে বেরিয়ে কোনো রকমে হেঁটে রান্না করে আসলো। যতই খারাপ লাগুক রাতে তো তাকেই হবে। নিশাত দেখলো চুলের উপরে দুটো পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে ভাবতে ভাবতে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। নিশাতের কপাল কিছুটা প্রশস্ত হলো। কে রান্না করলো? মারওয়ান পেছন থেকে বলল, আমি রেঁধেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তোবা অতটা ভালো হয়নি, তবুও আজকে চালিয়ে নেওয়া যায় কিনা দেখো। নিশাতের আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারওয়ানকে চিনতে একটু অসুবিধে হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারওয়ান চুলে ছোট্ট একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে। মারওয়ান নিশাতকে একরকম ব্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি। নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাহওয়ান মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা চড়িয়ে ফিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝল। ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে রইল। নিশাত বলল, আব্বা ভাত খেয়েছেন? খেয়েছি, বাবা খাইয়ে দিয়েছে। নিশাতের মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলিজার টুকরো এই বাচ্চাটা। আর একটু শক্ত করে চাপে ধরলো ছেলেকে। ছেলে মায়ের ওম পেয়ে আরও সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরের ঘ্রাণেই সব কিছু ভুলে যায় সন্তানরা। নিশাতের আজকে অনেক মায়ের কথা মনে পড়ছে। কতদিন হলো বাবা মার খোঁজ নেওয়া হয় না। খোঁজ নিলে আরেক বিপদ। তারা নিশাতকে মানওয়ানের সংসার ছেড়ে চলে আসতে বলেন। নিশাত এসব শুনতে চায় না, বিধায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে, ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার ছাড়া কি অতটা সোজা? নিশাতের বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে।
তখন ছেলেকে যাচাই বাছাই না করে কেন বিয়ে দিল? আর এখন বা তাকে সংসার ছেড়ে আসতে কেন বলে? তার একটা সন্তান আছে, ওকে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার নিশাতের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো বাবা মা দুজনকেই প্রয়োজন। এসব ভাবে দীর্ঘশ্বাস ফেলল নিশাত। মারওয়ান পানি নিয়ে এসে দেখল ছেলের মায়ের কোলে খাপটি মেরে বসে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলে ছ্যাঁকা দিল। এরপর নাহানের দিকে তাকিয়ে বলল, ওই পানটা তুই মায়ের কোলে উঠেছিস কেন? নিশাত ও নাহান উভয়ই চমকে উঠল। মারওয়ান তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার কোলে আয়, নাট বলছো। নাহুয়ানের মাথা এবার একটু আবারও মাকে জাপটে ধরল। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। মারওয়ান কিরমির করতে করতে বলল, তুই আসবেই, তোর মাও আসবে। দ্রুত কলে চলে আয়, লিচমির বাচ্চা। নিশার চোখ রাঙিয়ে বলল, ও থাকতে চাইছে থাকুক, আপনি আমার বাচ্চাকে উল্টোপাল্টা নামে ডাকা বন্ধ করুন। হ্যাঁ, নিজের বাচ্চা, নিজের একার বাচ্চা, আমি তো দুধ ভাত। বলে নাহানকে জোর করে কোলে নিল। নাহান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্য। মারওয়ান গরম গামছাটা নিশাতের হাতে দিয়ে বলল, এটা পেটে চেপে ধরো, আর এই যে গরম পানি, এটা খেয়েও। বলে গ্লাস আর গামছা নিশাতের দিকে এগিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে বাইরে বের হতে হতে বলল, তোমাকে কিন্তু মারবো ফাইয়াজ। নাহওয়ান কেঁদে হাত পা ছুটতে লাগলো আর বলল, মার কাছে যাব না, বাবার কাছে থাক। মা মধু নিয়ে বসেনি, তোর মা যা দিতে পারবে তা আমিও পারবো, সুতরাং সুন্দর করে কোলে ঘাপটি মেরে থাক। নাহওয়ান বাবার দিকে তাকিয়ে থেকে বলল, ডুডু খাবো, ডুডু দাও। মারওয়ান এতই অবাক হলো যে মুখ থেকে কথা বের হলো না কেন কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল, 2 দিনের আনটা আমার সাথে ইয়ার্কি করিস, কত বড় পথ। নাহওয়ান বাবার কোনো কথাই কানে ঢুকলো না, দুধু খাওয়ার বাহানা করেই যেতে থাকলো। শেষ আর না পেরে মারওয়ান নিষেধের কাছে দিয়ে বলল, যা, যত খুশি খা, আর আসিস বাবার কাছে, তোকে আলুর ভর্তা বানাবো। নাহওয়ান মায়ের কোলে ঘাপটি মেরে ছোট ছোট চোখ বের করে উকি দিয়ে বাবার দিকে চেয়ে পিচ পিচ করে হাসলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালো। ইহা বাসায় ঢুকে বাসার পরিবেশ একেবারে থমথমে দেখল। উর্মি বুইয়াকে সোফায় বসে থাকতে দেখে মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের পাশে বসে বলল, কিছু হয়েছে আম্মু? উর্মি বুইয়া ছেলের দিকে শীতল চোখে চাইলেন। ইহাব মাহির চাউনির দিকে কিছুটা বরকালো, বলল, কি হয়েছে আম্মু? তোমার মাহবুব আলমের মেয়েকে বিয়ে করার রিজন কি ইহাব? ইহাব কেঁপে উঠল ভিতরে, বলল, কোনো রিজন নেই আম্মু, তার মেয়েকে পছন্দ, ব্যাস এতটুকুই। কিন্তু আমি যতটুকু জানি তুমি ওই পরিবারের কাউকে সহ্য করতে পারো না। তাহলে হঠাৎ করে ওই পরিবারের মেয়েকে পছন্দ করার কারণ আমি দেখি না। আর তোমার সাথে ওই ফ্যামিলির কি হয়েছিল যার জন্য তুমি ওদের দেখতে পারো না? ইহাবের চোখের কোনো লাল হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ করে আবার খুলে নিজেকে স্বাভাবিক করলো। নরম সুরে মাকে বলল, একটু ঝামেলা চলছিল তখন, এখন সব ঠিক হয়ে গিয়েছে। তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করো আম্মু? উর্মি পড়িয়া ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি করতে পারছি না, কোথাও বেঁধেছে মনে হচ্ছে। বলে তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, শোনো, তোমার বাবার সাথে আমার এই বিষয়ে বিরাট ঝগড়া হয়েছে। তোমার বাবা প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন। ওই পরিবারের মেয়েকে বউ করতে চায় না। কাপ মগ, ড্রেসিং টেবিল, আয়না সব ভেঙেছেন তিনি। এখন তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে বা রাজি করাবে, এটা একান্তই তোমার ব্যাপার। তোমাদের বাপ ছেলেকে যেন আমার ত্রিসীমানায়ও না দেখি। বলে ওপরে চলে গেলেন তিনি। ইহাব মনে মনে তার পরবর্তী পরিকল্পনা ভেবে ফেলল। বাবাকে রাজি করাতেই হবে। মাহবুব আলমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্মত নিয়ে এসেছেন পাত্রের মা ও তার পরিবার। মাহবুব আলম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেননি, কিন্তু পাত্রপক্ষ কিভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই, হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু মাহবুব আলমের মেয়েকে অত দূরে পাঠাতে দারুণ আপত্তি। তাই পাত্রের পরিবার থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন তিনি। এখনই বিয়ের ব্যাপারে কিছু বলেননি, মেয়েকেও দেখাননি। মানহা নিজেও বাবা মাকে ছেড়ে অত দূর যেতে রাজি না। কলেজে যাওয়ার আগে মাকে বারবার বলেছে, আমি অত দূর কিছুতেই বিয়ে করব না। তোমরা যদি আমার বিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন তোমাদের ওখানে আসবো না। বলে হনহন করে হেঁটে বাসা থেকে বেরিয়ে গেল। মাইমুনা বেগম নিজেও কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না, তাই মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মানহা মন মেজাজ খারাপ করে কলেজে যাচ্ছে। প্রতিমধ্যে বাইক নিয়ে ইহাব তার উল্টো পথ আটকে দিল। মানহা কিছুটা ভয় পেল। সে পাশ কাটিয়ে যেতে নিলে ইহাব বলল, শুনলাম তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মানহা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ব্যাগ শক্ত করে চেপে ধরে ফালতু লোক বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল। ইহাব তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমার মন ভরে দেখবে। তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো তোমার উপরে কোনো অধিকার থাকবে না।
সেই দিন খুব বেশি দূরে নয় মানহা, আফরিন, যত খুশি ছটপটিয়ে নাও, ধরা তুমি আমার খাঁচায় দিবে।